আসসালামু আলাইকুম সবাইকে। পদার্থের গঠনের 5 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে 4 নম্বর লেকচার পর্যন্ত আমরা বোর পরমাণু মডেল পড়িয়েছিলাম। তো আজকে আমাদের বোর পরমাণু মডেলের পরে থেকে পড়াশোনা শুরু হবে। আজকে আমাদের মেইনলি পড়াশোনা হবে ইলেকট্রন বিন্যাস নিয়ে। আমরা যে এর আগে দেখছি যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12 বা লিথিয়ামের 3, অক্সিজেনের 8, নাইট্রোজেনের 7। ঠিক আছে, ইলেকট্রন যে এই সংখ্যাগুলো বললাম, আমরা কি পড়ছিলাম যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। এটা আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে শিখছিলাম। পরে বোর পরমাণু মডেলে কি শিখলাম যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে থাকতে পারে না, এদের থাকার জন্য কি নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। তাইলে এখন একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে থাকে বা কয়টা থাকে, এই জিনিসগুলো নিয়ে মেইনলি আমাদের আজকের আলোচনাটা হবে। তো দেখো, আজকে আমাদের প্রথম যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস। কি পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস। ওকে, তাহলে কি পড়বে আজকে? পরমাণুর কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস। দেখো, কোন পরমাণুতে কয়টি ইলেকট্রন থাকে সেটা আমরা কিভাবে জানবো? পরমাণুর প্রোটন সংখ্যা থেকে। কারণ কি বলছিলাম, নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন সংখ্যা থাকবে বাইরে সে কয়টি ইলেকট্রন থাকবে। এবং প্রোটন সংখ্যা কই থেকে জানবো? কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা যত, সেই প্রোটন সংখ্যাটাও তত। আর আমরা পারমাণবিক সংখ্যা সহ পরমাণুর নাম, প্রতীক, ভর সংখ্যাও লিখে দিছিলাম। এবং প্রোটন সংখ্যার পাশাপাশি নিউট্রন সংখ্যাটা কই থেকে পাবো বলছিলাম? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা পাবো। এর আগে আমরা এগুলো শিখে আসছি, তোমরা যারা দেখোনি তারা আগের লেকচারগুলো দেখবা, তাইলে এগুলো সব ক্লিয়ার হবে। হ্যাঁ, তো দেখো, পরমাণুর কক্ষপথে ইলেকট্রন বিন্যাস। দেখো, আমরা কি বললাম যে কক্ষপথে ইলেকট্রনগুলা নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না, নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট ইলেকট্রন ঘোরে। তাহলে দেখো, আমরা যদি বলি সোডিয়াম, কি বললাম? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল? 11। এই তো 11 ছিল। এই যে 11টা ইলেকট্রন কিভাবে থাকে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ধরো যে আমরা গত দিনে দেখছিলাম কি যে এটা নিউক্লিয়াসের সাইড দিয়ে কি ছিল? কক্ষপথ ছিল। রাদারফোর্ড পরমাণু না, বোর পরমাণু মডেলে দেখছিলাম, তাই না? যে ইলেকট্রনের সাইড দিয়ে কি থাকে? কক্ষপথ থাকে। এই যে কক্ষপথগুলো দিলাম, তাহলে সোডিয়ামের এই 11টা ইলেকট্রন কি এই 1 নম্বর কক্ষপথেই থাকবে, নাকি এই 2 নম্বর কক্ষপথে থাকবে, নাকি 3 নম্বর কক্ষপথেই থাকবে, নাকি 1 নম্বর কক্ষপথে 5টি, 2 নম্বরে 5টি, 3 নম্বরে 1টি, নাকি 1 নম্বরে 9টি, 2 নম্বরে 2টি, নাকি কিভাবে থাকবে? এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এখন কিভাবে সেটা জানবো? এইটা জানার জন্য বিজ্ঞানীরা একটা সূত্র আবিষ্কার করছেন। সেই সূত্রটা কি? কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমি যদি লিখে দেই সূত্রটা, কোনো কক্ষপথ বলতে কি বোঝায়? প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর, এগুলো কতদিনে পড়াইছি। কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n স্কোয়ার। সূত্রটা কি বললাম? 2n স্কোয়ার। মানে কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নিতে পারবে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এখন এনটা কি? এখানে এন সমান সমান হচ্ছে কক্ষপথ। কি? কক্ষপথ বা প্রধান শক্তি স্তর, যেটাই বলো না কেন সেটাই হবে প্রধান শক্তি স্তর। তাহলে দেখো, যদি এন এর মান 1 হয়, এন এর মান কি হয়? এন এর মান 1 হয়, তাহলে তার সর্বোচ্চ ইলেকট্রন কয়টি থাকবে? তার সর্বোচ্চ ইলেকট্রন থাকবে, এন এর মান 1 হলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2n স্কোয়ার, তাই না? তাহলে 2n স্কোয়ার হলে এন এর মান কত? 1। তাহলে 2 গুণন 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? 1ই হয়। তাহলে 2 গুণন 1 সমান সমান 2। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারবে দেখলাম? 2টি। ঠিকভাবে এন এর মান যখন 2, কত? এন এর মান যখন 2, বা এখানে না দেখে আমি এখানে দেখাই, এন সমান সমান 2 হইলে সেটাতে কি হবে? 2n স্কোয়ার। তাহলে কি? 2 গুণন 2 এর উপরে স্কোয়ার, তাহলে 2 গুণন 2 এর উপরে স্কোয়ার করলে 4, 4 দুগুণে 8। ঠিক আছে? এরপরে দেখো নিচে আমি দেখাই, এন এর মান যদি 3 হয়, কত? 3।
তাহলে 3 হলে কি হবে 2n স্কোয়ার, তাহলে 2 গুণন 3-এর উপরে স্কোয়ার, 2 গুণন 3-এর উপরে স্কোয়ার করলে 3 3কে 9, 9 দুগুণে 18। ঠিক আছে, n এর মান যদি 4 হয় কত হয় 4, 4 হলে সূত্রটা কি হবে দেখো 2n স্কোয়ার সমান সমান 2 গুণন 4-এর উপরে স্কোয়ার, তাহলে 2 গুণন 16, 16 দুগুণে 32। ঠিক আছে, তাহলে দেখো n এর মানের উপর ডিপেন্ড করে আমাদের কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে n এর মান যখন 1 তখন তাহলে আমরা এটাকে কি নামে বলছিলাম আরেকটা k, 2 হইলে l, কি বলছিলাম l, 3 হইলে m, 4 হইলে n। তাহলে k l m n সেগুলাতেও কয়টা করে ইলেকট্রন থাকবে সেই জিনিসটা আমরা জানতে পারলাম। তাহলে আমরা প্রথমে উদাহরণটা নিয়েছিলাম কি সোডিয়াম, প্রথমে কি নিয়েছিলাম সোডিয়াম, যার ইলেকট্রন সংখ্যা কত 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা যেহেতু 11, তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে 2টা ইলেকট্রন, কয়টা 2টা। ধরো যে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম, 2টা ইলেকট্রন। তারপরে প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2, তার মানে কি এখানে 2টার বেশি আর দেওয়া সম্ভব নয়। তখন কি হবে দেখো 2টা 11টা থেকে যদি 2টা যায় তাহলে 11 থেকে 2 গেলে আর কয়টা থাকে 9টা থাকে, 11 থেকে 2 গেলে কয়টা থাকে 9টা থাকে, তাহলে আরো 9টা ইলেকট্রন বাকি। বাট দ্বিতীয় কক্ষপথে তাহলে আমাদের যেতে হবে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা 8টা, তাহলে এখানে যদি আমরা 8টা দেই, আটটা দিলাম, তাহলে 9টা আমাদের ছিল, এখান থেকে যদি 8টা বাদ দেয় আরো কয়টা থাকে একটা। কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে 8টার বেশি দেওয়া সম্ভব নয়, তাহলে এই একটা কই যাবে এই একটা তার পরেরটাতে যাবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ইলেকট্রনগুলো কিভাবে থাকে বা ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকবে সেই জিনিসটা আমরা এখানে দেখাইছি। ঠিক আছে, তো দেখো সোডিয়ামের ক্ষেত্রে এটা বললাম, তাহলে এরপরে যদি আমি অ্যালুমিনিয়ামের কথা বলি, অ্যালুমিনিয়ামের কত 13, তাহলে 13 হলে কয়টা দেবে প্রথমটাতে 2টা, তারপরেরটাতে 8টা, তারপরেরটাতে 3টা, তার মানে কি এই লাস্টের এটাতে কয়টা আসবে 2 3, তাই তো হচ্ছে তাই না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ কোনো কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার, এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝাইতে চাচ্ছি বা বিজ্ঞানীরা কি বুঝাইছেন। ঠিক আছে, এরপরে আসো আমাদের পরে আছে, এরপরে বলা আছে অরবিটাল সম্পর্কে কিছু কথা। কি সম্পর্কে অরবিটাল, কথাগুলো তোমাদের কাছে একদম নতুন, বাট ক্লাস করো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। অরবিটাল সম্পর্কে কিছু কথা বলা আছে দেখো, এখন জানতে হবে অরবিটাল জিনিসটা কি। দেখো তোমাদের বইয়ে অরবিটাল নিয়ে তেমন কোনো বেশি কথা বলা নাই। তোমরা যখন এর পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে যাবা, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল নামে একটা জিনিস আছে। কি আছে বললাম, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল নামে, এখানে তোমরা অরবিটাল পাবা। এখানে কোয়ান্টাম সংখ্যা থাকে 4টা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় অরবিটাল। আমাদের এখন দেখো অরবিটাল সম্পর্কে কিছু জানতে হবে। এই যে কোয়ান্টাম বলবিদ্যা মডেল যেটা বললাম এটা তোমাদের জানা লাগবে না, এই জন্য লিখেও দিচ্ছি না। অরবিটাল জানার আগে আমাদের অরবিট, আমি যদি ইংলিশে লিখি তাহলে বুঝাইতে বেশি সুবিধা হবে মনে হয়। অরবিট, সাব অরবিট, অরবিটাল। দেখো অরবিট, সাব অরবিট এবং অরবিটাল। অরবিটটা কি এটা আমরা সবাই জানি, অরবিট বা প্রধান শক্তি স্তর বা প্রধান কক্ষপথ। তাহলে এন অরবিট প্রধান কক্ষপথের মান কত বলছিলাম যে কি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যায় প্রধান শক্তি স্তরের মান হতে পারে। এখন সাব অরবিটটা কি, সাব মানে কি সহকারী না, সহকারী কি সহকারী অরবিট, এই সহকারী অরবিটকে কি বলতেছি আমরা সাব অরবিট। তাহলে সাব অরবিটের বাংলা যদি পুরোটাই করি তাহলে কি আসে সহকারী কক্ষপথ। কি সহকারী কক্ষপথ, যেমন কি আমি এর আগে বললাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেই সহকারী জিনিসটা এখানে বুঝাইছে। এইটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয় এল দ্বারা। এটাকে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। কি দ্বারা স্মল এল দ্বারা।
এখন এই এল সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে আসো আমরা এখানে যদি লিখি সহকারী কক্ষপথ, কি লিখলাম? এই সহকারী কক্ষপথকে আমরা কি বলতেছি? সাব অরবিট। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা, স্মল এল দ্বারা। হ্যাঁ, এই এল এর মান একটা মানে এন এর যে মান আছে এই এন এর মানের উপর ডিপেন্ড করে এই এল এর মান। মানে কোন একটা প্রধান শক্তি স্তর বা অরবিটের কয়টা সাব অরবিট থাকবে এটা নির্ভর করে প্রধান শক্তি স্তরের উপরে। কিরকম করে দেখো, এই যে এল এর মান বের করার একটা হচ্ছে আমাদের সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? এল সমান সমান 0 থেকে, কি বললাম? 0 থেকে n-1 পর্যন্ত। কি বললাম? এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। কিছুই বুঝতে পারনি তাই না, যে 0 থেকে n-1 পর্যন্ত কি বলতেছে। আসো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, n এর মান যদি 1 হয়, কত? 1, তাহলে এল এর মান কত হবে? এখানে মান বসাও, n-1, তাহলে n এর মান কত? 1-1 সমান সমান কত? 0। আচ্ছা, এরপরে দেখো n এর মান যদি 2 হয়, কি বললাম? 2 হয়, তাহলে l সমান সমান কি হয়? 2-1, n-1 এর জায়গায় বসে আমি যদি এখানেও লিখে দিই n-1, তাহলে কত? 2-1, তাহলে কত আসে? 1। তাহলে এই ক্ষেত্রে l এর মান কত হবে? দেখো 0,1, কারণ কি 0 থেকে শুরু করে যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্তই যাইতে হবে। তাহলে এরপরে দেখো, এটা 1 না, এটা l। হ্যাঁ, এরপরে n এর মান যদি 3 হয়, কত হয় বললাম? 3 হয়, তাহলে কি হবে? l সমান সমান n-1, তাহলে n এর মান কত? 3-1। তাহলে দেখো 0 থেকে শুরু, কিন্তু এখানে আমরা n-1টা বের করতেছি কেন? কারণ সর্বোচ্চ কত দূর পর্যন্ত যাব সেটা তো আমাদের এই সর্বোচ্চ রেঞ্জটা n-1 না, এটাই তো সর্বোচ্চ মান। 0 থেকে শুরু করেই তো ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু এটা সর্বোচ্চ মান কত সেটা পাওয়ার পরে আমরা এরকম করে লিখবো। তাহলে এটাতে শুধু 0, তাহলে এটাতে দেখো কত? 2, তাহলে কত যাব? 0 থেকে 0, 1, 2। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এবার আরেকটা যদি দেখাই, n সমান সমান 4 হইলে, কত হইলে? 4 হইলে, তাহলে দেখো তো কত আসে? l সমান সমান আসবে n-1, তাহলে 4-1 সমান সমান 3, তাহলে মানটা কত হবে? 0, 1, 2, 3। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এই যে উপশক্তি স্তর পাইলাম বা সহকারী কক্ষপথগুলো পাইলাম, এই সহকারী কক্ষপথগুলোকে কিছু স্পেশাল নাম দেওয়া আছে প্রত্যেকটার জন্য। যেমন যদি এল এর মান 0 হয়, কি হয়? 0 হয়, এল সমান সমান 0 হলে সেটা হচ্ছে এস অরবিটাল। কি বললাম? এস অরবিটাল। দেখো উপশক্তি স্তরের মধ্যে আমাদের অরবিটাল জিনিসটা চলে আসলো। অরবিটাল বা উপশক্তি স্তর বা সহকারী কক্ষপথ একই কথাই, কিন্তু দুইটা আমি আলাদা লেখার কারণ কি? এখানে আমরা যে এস লিখতেছি, আমি আগে জিনিসগুলো লেখাই তারপরে বুঝাচ্ছি। এল সমান সমান 1 হলে কি হলে? এল সমান সমান 1 হলে এটা হচ্ছে পি। কি বললাম? পি অরবিটাল। এল সমান সমান 2 হলে ডি অরবিটাল। ওকে, এল সমান সমান 3 হলে এফ অরবিটাল। একটা জিনিস খেয়াল করো, এই চ্যাপ্টারে কিন্তু ম্যাক্সিমাম ইংরেজি লেটারগুলো আমরা কি নেই? স্মল লেটারে নেই, তাই না? এই যে এখানে দেখো চারটা জিনিস দেখালাম যে এস পি ডি এফ, 4টা অরবিটাল বললাম। তাইলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, যেখানে সাব অরবিট এবং অরবিটাল আলাদা করে লেখার জিনিস কি? এই এসপিডিএফকেই সাব অরবিটও বলা হয়, অরবিটালও বলা হয়। কেমন জানি কথাটা উল্টাপাল্টা মনে হচ্ছে না? হ্যাঁ, একটু তোমাদেরকে বলে দেই। এই যে এখানে আমি 4টা অরবিটাল লিখছি, এগুলার কিছু আকৃতি আছে। যেমন এস, এটা এস, তাই না? এসটা কি আকৃতির? এসটা গোলাকৃতির। কি গোলাকৃতির বলতে কিরকম গোল? তোমরা ফুটবল দেখছো না? ফুটবলটা কিরকম গোল হয়? একদম চতুর্দিক থেকেই গোল না, এই টাইপের। এই আকৃতিটা হচ্ছে এস অরবিটাল। পি অরবিটালটা হচ্ছে জিম করার সময় তো তোমরা জিম করার ডাম্বেল দেখছো না? সেই ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির। ডিটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। কি বললাম? ডাবল ডাম্বেল আকৃতির।
আর এফ এর আকৃতিটা তোমাদের জানার অত দরকার নাই। এফ এর আকৃতিটা তোমরা বলবা যে জটিল, অত্যন্ত জটিল। কি? অত্যন্ত জটিল আকৃতি, যেটা তোমাদের লাগবে না, এই জিনিসগুলোও তোমাদের আসবে না পরীক্ষায়, বাট শেখার জন্য জানতে হবে। দেখো, সাব অরবিট আমরা কখন বলবো, অরবিটাল কখন বলবো? যখন এই এসকে তার আকৃতি সহ প্রকাশ করব। কি করব? এসকে তার আকৃতি সহ প্রকাশ করব, তখন তাকে আমরা অরবিটাল বলবো। কিন্তু আকৃতি ছাড়া যদি শুধু এসকে প্রকাশ করি, তাহলে তখন আমরা কি বলবো? তাকে সাব অরবিট বলবো। বুঝাইতে পারছি কথাটা? আবারও বলি, যদি আকৃতি সহ প্রকাশ করা হয় এই হচ্ছে এসপিডিএফকে, তাহলে সেগুলোকে আমরা অরবিটাল বলবো। বাট আকৃতি ছাড়া যদি শুধু প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা সাব অরবিট বলবো। বুঝাইতে পারছি কথাটা? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, এন এর মান 1 যদি 1 হয়, এখন আমরা এখানে আবার কথা বলি, এন এর মান যদি 1 হয়, কি বললাম? এন এর মান যদি 1 হয়, তাহলে এখানে এল এর মান কত আসে? 0। এল এর মান 0 মানে কি? সেটা কি? এস অরবিটাল। তাহলে এখানে এস অরবিটাল আসলো। বুঝে দাও, ভালো করে বুঝো। এন এর মান যখন 1, তখন এল এর মান কত? 0। আর এল এর মান যদি 0 হয়, তাহলে সেটা কি হয়? এস অরবিটাল। ওকে, তাহলে এস অরবিটাল। আমি আবারও বলতেছি, এখানে আমি তোমাদের অরবিট, সাব অরবিট এবং অরবিটাল আলাদা করে দেখাচ্ছি না এই কারণে, কারণ তোমাদের বইয়ে এই দুইটা জিনিস আলাদা করে বলা নাই, একসাথেই বলা আছে। বাট তোমাদের একটু বলে দিলাম যেন তোমরা কি এই জিনিসটা মাথায় রাখতে পারো যে সাব অরবিট এবং অরবিটাল এক জিনিস নয়। এখন আমি যা বলবো সব তোমাদের অরবিটাল হিসেবেই বলবো, কারণ তোমাদের বইয়ে অরবিটাল হিসেবেই বলা আছে। দেখো, এন এর মান 1 হলে এল এর মান 0, 0 মানে এস। বাট এটা কোন কক্ষপথের ক্ষেত্রে এস? প্রথম কক্ষপথের ক্ষেত্রে। কই থেকে জানলাম? এন এর মান যেহেতু আমাদের 1। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে 0 হলে তো এস হইলে, কিন্তু 1 দিব কেন? এই প্রশ্নের সমাধান আমরা এখানে পাবো। দেখো, এখানে এন এর মান 2, তাহলে 2 এর ক্ষেত্রে কত আসছে? এল এর মান 0 এবং 1। তাহলে 0 মানে কি? এস, আর 1 মানে কি? পি। 0 মানে এস, 1 মানে পি। তাই যদি হয়, তাহলে এখানে এস এখানে আসলো, এখানে আসলো, তাহলে আইডেন্টিফাই করবো কিভাবে? এটা কোনটার ক্ষেত্রে? 2 নম্বর কক্ষপথের ক্ষেত্রে। তাহলে 2s 2p। সেমভাবে এন এর মান যদি 3 হয়, তাহলে এটাতে কি হবে? দেখো, এটাতে আমি জানি না এই পাশে দেখা যাচ্ছে কি না, এটাতে হবে এস পি ডি। কোন কক্ষপথের ক্ষেত্রে? 3 নম্বর ক্ষেত্রে। তাহলে 3s 3p 3d। দেখো, যদি ক্যামেরাতে এটা দেখা না যায়, তাহলে আমি বলি এখানে 0 1 2 আসছে না, এই 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-র জন্য ডি। 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-র জন্য ডি। এই এস পি ডি এবং কয় নম্বর কক্ষপথের জন্য? 3 নম্বর কক্ষপথের জন্য। তাহলে 3s 3p 3d। 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে দেখো কি হয়েছে। 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে এখানে আমরা কি পাইছি? 0 মানে 0 1 2 3 4। তাহলে 0 মানে কি? 3 পর্যন্ত। 0 মানে এস, পি 1 মানে কি? পি, 2 মানে কি? ডি, আর 3 মানে কি? এফ। তাহলে 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে কি পাচ্ছি? 4s 4p 4d 4f। বুঝাইতে পারছি? তাহলে যখন এন এর মান 1, তখন সর্বোচ্চ আমরা কি পাবো? 1s পর্যন্তই পাবো। এন এর মান 2 হইলে পি পর্যন্ত পাবো, এন এর মান 3 হইলে ডি পর্যন্ত পাবো, এন এর মান 4 হইলে এফ পর্যন্ত পাবো। বুঝাইতে পারছি কথাটা? তো এটাই হচ্ছে অরবিটাল। তো আমরা এখন এই অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে সেই জিনিসগুলো জানবো। দেখো, অরবিটালের ইলেকট্রনের ক্ষেত্রে দেখবো আমরা তোমরা একটু এই জিনিসটা মনে রাখবা, তোমাদের পরবর্তী ধাপ এইচএসসিতে যখন আসবা তখন তোমাদেরকে আমি এটা করাবো। মনে রাখবা, এস এর ক্ষেত্রে একটা বক্স। কয়টা বক্স? একটা বক্স। পির ক্ষেত্রে কয়টা? 3টা। মানে বিজোড় সংখ্যক আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, পির ক্ষেত্রে 3টা। তাহলে ডির ক্ষেত্রে 3-এর পরে বিজোড় কত? 5। তাহলে ডির ক্ষেত্রে কয়টা হবে? 5টা। তাহলে এফ এর পর ক্ষেত্রে কত হবে? 5-এর পরে কত? 7। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 7। এই যে আমরা ছকগুলো দেখলাম, এগুলা কিছুই তোমাদের জানার দরকার নাই। জাস্ট মনে রাখবা যে এস এর ক্ষেত্রে কি থাকে? একটা, পির ক্ষেত্রে 3টা, ডির ক্ষেত্রে 5টা, এফ এর ক্ষেত্রে 7টা। এখন এগুলা কি? এই যে আমাদের পির ক্ষেত্রে আমাদের আরও 3টা এক দেখা যায় হচ্ছে, আমরা যদি তার ত্রিমাত্রিক বিন্যাস দেখি, তাহলে পি এক্স, পি ওয়াই,
পি জেড এগুলো দেখা যায়। ডির ক্ষেত্রে ডি এক্স মাইনাস ওয়াই, ডি এক্স মাইনাস ওয়াই না, এক্স হচ্ছে মাঝখানে হাইফেন দিয়ে ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এরকম আছে। বাট ওই জিনিসগুলো তোমাদের এখনকার জন্য না, ওইগুলো তোমাদের পরবর্তী লেভেলের জন্য। শুধু এইটুকুই মনে রাখো যে এখানে এসে একটা, পিতে 3টা, ডিতে 5টা, এফে 7টা বক্স থাকে, এটাও তোমরা মনে রাখতে পারো। এবং এই বক্সগুলোতে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে। কি জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে, মানে একটিতে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস এর ক্ষেত্রে যখন হচ্ছে এস আসে, তখন এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যায় দেখছিলাম? 2টা, তাই দেখছিলাম না? পিতে কয়টা যায়? 6টা, ডিতে কয়টা যায়? 10টা, এফে কয়টা যায়? 14টা। বুঝাইতে পারছি? এখন কথা হচ্ছে, তোমাদের প্রশ্ন আসতে পারে 2টা, 6টা, 10টা, 14টা কিভাবে যায়? এইটা বের করার জন্য বিজ্ঞানীরা একটা সূত্র বের করছেন। এর আগে দেখলাম প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখন দেখব কোন উপশক্তি স্তর, কি বললাম? উপশক্তি স্তর বা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। কি বললাম? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 × 12 + 1। কি বললাম? 2 × 12 + 1, এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আর কোন শক্তি স্তরের আরেকটা বলে দেই, কোন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টি? হ্যাঁ, কোন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টি এটা আমরা বের করতে পারি 12 + 1 এটা দিয়ে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে কোন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টি এটা বের করব 12 + 1 দিয়ে, এবং কোন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা বের করব 2 × 12 + 1 দিয়ে। এই জিনিসটা এখন ব্যাখ্যা করি। দেখো, এখানে যদি আমরা বলি, এখানে এল এর মান কি নিব? এল এর মান নির্ভর করবে কিসের উপরে? অরবিটালের উপরে। এস পি ডি এফ। কি বললাম? এস পি ডি এফ। কারণ আমরা জানি এস এর ক্ষেত্রে মান কত হয়, এল এর, পির ক্ষেত্রে কত হয়, ডির ক্ষেত্রে কত হয়, এফ এর ক্ষেত্রে কত হয়। এটার ক্ষেত্রে আমরা এস এর মানটাই যদি প্রথমে বসাই, কিসের মান বসাবো? এস এর। তাহলে 2 × এল এর মান যখন, মানে এস যখন হবে, তখন এল এর মান কত? 0। এই জিনিসটা আমরা একটু আগে দেখলাম। তাহলে 1, তাহলে এখানে কত? 2 দিয়ে 0 গুণ করলে 0, 1। এস এর ক্ষেত্রে কয়টা অরবিটাল থাকবে? একটা। এখানে কয়টা আসছে? একটা। এরপরে দেখো, যদি পি হয় তাহলে কত? পি হইলে এল এর মান 1 + 1, তাহলে 2 × 2 আর 1 × 3, তাহলে কত হলো? 3। পির ক্ষেত্রে কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা। এরপরে সেম ভাবে তোমরা ডির ক্ষেত্রে করলে দেখবা 2 + 1 5টা, এফ এর ক্ষেত্রে করলে দেখবা 2 × 3 + 1 = 7টা। তাহলে এটা কি? এস পি ডি এফ। বুঝাইতে পারছি? এই কারণে আমি এখানে হচ্ছে এস এর ক্ষেত্রে একটা বক্স, পির ক্ষেত্রে 3টা বক্স, ডির ক্ষেত্রে 5টা বক্স, এফ এর ক্ষেত্রে 7টা বক্স দেখাইছি। এখন দেখো কি বললাম, কোন উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এখানে যদি উদাহরণ দেয় এই সূত্রের সাথে, তাহলে দেখো তোমরা উদাহরণগুলো আলাদা করে লিখবা। হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য আমি এখানেই দেখে দিচ্ছি। যদি কি বললাম, এস এর ক্ষেত্রে হয়। কার ক্ষেত্রে? এস এর ক্ষেত্রে। এস এর ক্ষেত্রে হলে কি হয় দেখো তো, এল এর মান, এস যখন উপশক্তি স্তর থাকবে তখন এল এর মান কত? 0। তাহলে 2 × ব্র্যাকেট দেই যেভাবে দিছি, এল এর মান তাহলে কত? এস এর ক্ষেত্রে 0 + 1, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকবে? এখানে 0, এখানে থাকবে 1, তাহলে 2 × 1 = 2টা। তাহলে এখানে কয়টা দিছি? 2টা। ওই পাশে আমি না দেখে এই পাশে দেখাই। যদি পির ক্ষেত্রে নিই, কিসের ক্ষেত্রে নেব? পির ক্ষেত্রে। তাহলে কি হবে? 2 × 12 + 1 সূত্রটা, তাই না? পির ক্ষেত্রে এল এর মান কত? পির ক্ষেত্রে এল এর মান হচ্ছে 1। যদি 1 হয়, 2 × 1 + 1, তাহলে এখানে 2 × 2 × 2 + 1, তাহলে 2 × 1 আর 2 3, তাহলে 3 দুগুণে 6টা। পির ক্ষেত্রে কয়টা আসছে? 6টা। সেম ভাবে তোমরা যদি ডির ক্ষেত্রে বের করো, ডির ক্ষেত্রে বের করলে কত হবে দেখো, 2 × 2 + 1, তাহলে কত আসে? 2 × 2 দুগুণে 4 আর 1 5, 5 10। ঠিক আছে? এফ এর ক্ষেত্রে করলে এভাবে তোমরা 14 পাবা।
তো দেখো এই জন্যই দেখাইছি যে এফ এর ক্ষেত্রে অরবিটাল সংখ্যা হচ্ছে 7টি এবং এর ইলেকট্রন থাকবে 14টি। তাহলে 14টি কিভাবে থাকবে দেখো, ফুল যখন থাকবে তখন এই যে এইরকমভাবে থাকবে। এই জিনিসগুলা এরকমভাবে থাকার কারণ কি, এই জিনিসগুলো আমাদের এখনকার কথা নয়, এগুলো আমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি আছে। এই নীতিটা আমাদের পরবর্তী লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 3টা ইলেকট্রন বিন্যাসের নীতি আছে, আউফবাউন্ড নীতি, পাউলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি একটু পরে আমরা পড়বো, তোমাদের বইয়ে যেটুকু দেওয়া আছে সেটুকু পড়বো, তখন আমরা এই নামগুলো লিখে দেবো। এবং উচ্চ মাধ্যমিকে এই জিনিসগুলো আরও ডিটেলসে বলা আছে, তখন তোমরা এগুলো ভালোভাবে শিখতে পারবা। এখন অত কিছু জানার দরকার নাই, তোমরা জাস্ট এখন মনে রাখো যে এস এর ক্ষেত্রে 1টি, পির ক্ষেত্রে 3টি, ডির ক্ষেত্রে 5টি এবং এফের ক্ষেত্রে 14টি এবং প্রত্যেকটা বক্সে 2টা করে ইলেকট্রন থাকে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো এটুকু যদি মুছে দেই, তাহলে দেখো এতদিন আমরা দেখছিলাম কি, পরমাণুর ক্ষেত্রে কক্ষপথ বাইরে দিছিলাম কিভাবে, নিউক্লিয়াসের বাইরে এরকম একটি। তাহলে এটা প্রথমটা কি গেল, এস গেল, তাই না? এই যে পরেরটা, না এস না সরি, প্রথম কক্ষপথ গেল। পরেরটার ক্ষেত্রে প্রথম কক্ষপথে কয়টা থাকে, শুধু এসই তো থাকে, তাই না? কিন্তু পরেরটাতে কি থাকে, এস এবং পি থাকে, 2 নম্বরে এস এবং পি থাকে। তার মানে এখানে এই যে এইরকমভাবে পাশাপাশি 2টা থাকে, হ্যাঁ, এই পাশাপাশি 2টা মিলে দ্বিতীয় কক্ষপথ হয় এবং এই পাশাপাশি 2টা মিলে দ্বিতীয় কক্ষপথকে কি বলা হয়, প্রধান শক্তি স্তর। এককভাবে এটা আর এটা হচ্ছে কি, উপশক্তি স্তর, কিন্তু 2টাকে একত্রে বলা হয় প্রধান শক্তি স্তর। বাট আমরা খালি চোখে সেটা দেখতে পাই না, যার জন্য আমরা ইলেকট্রন বিন্যাসটাকে এইভাবেই বুঝাই, এই রেখাগুলো দিয়ে আমরা প্রধান শক্তি স্তর বুঝাই। বাট অনেক সূক্ষ্ম গঠন এগুলার, যার কারণে ধরবা যে এই একটা রেখার মধ্যেই অনেকগুলো উপশক্তি স্তর আছে। ঠিক আছে, আমরা এটা দিয়ে ইলেকট্রন বিন্যাস করবোই না, আমরা পরেরটা দিয়ে ইলেকট্রন বিন্যাস করব। দেখো আমরা উপশক্তি স্তর পড়লাম, প্রধান শক্তি স্তর পড়লাম, এখন ইলেকট্রন বিন্যাস একটু দেখি। সোডিয়াম কি বললাম, সোডিয়ামের 11, এটার যদি ইলেকট্রন বিন্যাস করি, 1 এর ক্ষেত্রে কি হয়, শুধু 1s হয়, 1s এর পরে কি হয়, 2s হয়। তাহলে s এর সর্বোচ্চ ইলেকট্রন কয়টি, 2টি। তাহলে 1s এ 2টি গেল, 11 থেকে 2টি গেলে থাকে কয়তো 9টি। তারপরে 2s এ যাবে, 2s এ কয়টি গেল, 2টি। তাহলে কয়টি গেল, 4টি। আরও থাকে কয়টি, 7টি। তারপরে কি 2p আসবে, 2pর ক্ষেত্রে যদি বলি, পির সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টি দেখলাম, 6টি। যদি 6টি হয় তাহলে কয়টি হলো, 2, 2 4 আর 6 10। কিন্তু শেষ কি, শেষ না, বাট 2p কি শেষ। তাহলে এরপরে কি আসবে, 3s আসবে। 3s এর ক্ষেত্রে কত, 1। বুঝাইতে পারছি? তাহলে কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। এরপরে যদি আমি তোমাদেরকে দেখাই ক্লোরিন, কি দেখাবো, ক্লোরিনের ক্ষেত্রে কত, ক্লোরিনের ক্ষেত্রে 17 যদি হয় তাহলে কি দেখো, 1s2, 2s2, কারণ কি একটাতে সর্বোচ্চ পর্যন্তই দিয়ে যাচ্ছি। এরপরে কি 2p6, এরপরে 3s10 হইল, 3s2, 3p6, 3d1। বুঝাইতে পারছি? মানে কি, যখন n এর মান 3 তখন কয়টা আসে, sp,d আসে। যখন n এর মান 2 তখন s আর p আসে। যখন n এর মান 4 তখন sp,d,f আসে। এখন দেখো তাহলে এটার ক্ষেত্রে কি 3p এবং 3d নাই, প্রশ্ন আসতেই পারে। অবশ্যই আছে, কিন্তু এগুলাতে কোনো ইলেকট্রন নাই, মানে এগুলা ইলেকট্রন যেহেতু ফাঁকা আছে, আর ফাঁকা থাকার কারণে এই জিনিসগুলোকে আমরা ওইভাবে প্রকাশ করি না। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আসো ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা আছে সেই নীতি সম্পর্কে আমরা একটু জানবো। দেন আমরা ইলেকট্রন বিন্যাস আরও কয়েকটা উদাহরণ দেখব। এখন তাহলে কি ইলেকট্রন বিন্যাসের যে নীতিটা আছে সেই নীতিটা আমরা পড়তেছি। ওকে, দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টি আছে বললাম, 3টি। একটা হচ্ছে আউফবাউ নীতি, পাউলির বর্জন নীতি, আরেকটা হচ্ছে হুন্ডের নীতি। কি বললাম, আউফবাউ নীতি, পাউলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। তোমাদের বইয়ে এই আউফবাউ নীতি নিয়ে একটু কথা বলা আছে,
তারপরের আর পরের দুইটা নিয়ে তোমাদের বইয়ে কথা বলা নাই, আমরা এ পরের দুইটা নিয়ে কথা বলবো না। পরের দুইটা নিয়ে আমরা পরবর্তীতে যখন উচ্চ মাধ্যমিকে যাব তখন আমরা ডিটেলসে জানবো। তো দেখো আউফবাউন্ড নীতিটা কি ছিল? আউফবাউন্ড নীতিটা ছিল এরকম যে কোনো অরবিটালের ক্ষেত্রে যে অরবিটালের শক্তি কম বা যে কক্ষপথের শক্তি কম বা নিম্ন শক্তি স্তরের কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে, উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। কথা বোঝো নি? নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন তাহলে এটা কি জিনিস সেটা জানতে হবে। এখন কোন কক্ষপথের মানে কক্ষপথের শক্তির মান বা কক্ষপথের মান বের করার একটা আছে, কক্ষপথের মান কি বললাম, কক্ষপথের মান বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n+l। কি বললাম? n+l দিয়ে আমরা কক্ষপথের মানগুলা বের করতে পারি। যেমন কি দেখো আমাদের কি ছিল 1s 2s, ইলেকট্রন দেখানোর দরকার নেই, শুধু 1s দেখাও, 2s 2p 3s 3p 3d, এভাবে চলতেই থাকবে। এরপরে যদি বলি 4s 4p 4d দেন 4f, এই কয়টা দেখালেই তোমরা বুঝতে পারবা, দেন আমরা আরো সুন্দরভাবে জিনিসগুলো দেখতে পারবো। তাহলে এখানে দেখো তো এটা হচ্ছে n এর মান, এটা এবং l এর মান না, এটা কিসের মান? n এর মান এবং এটা l এর মান। তাহলে n এর মান এখানে কত? 1 প্লাস s এর মান কত? 0। তাহলে এখানে কত? 1। এখানে কত? 2 প্লাস 0 সমান 2। এখানে কত? 2 প্লাস 1। বুঝতেছো কি তোমরা? 2 প্রধান শক্তি স্তর p, এর ক্ষেত্রে l এর মান কত হয়? 1। তাহলে 2 প্লাস 1 সমান সমান 3। এরপরে 3 প্লাস 0 সমান সমান 3। এরপরে 3 প্লাস 1 সমান সমান 4। এরপরে 3 প্লাস 2 সমান সমান 5। এরপরে 4 প্লাস 0 সমান সমান 4। এরপরে 4 প্লাস 1 সমান সমান 5। 4 প্লাস 2 সমান সমান 6। 4 প্লাস 3 সমান সমান 7। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখতেছি যে 1s এর মান সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় 2s, তার চেয়ে একটু বড় 2p এবং 3s, দুইটার মান আবার কি আসছে? সমান আসছে। কি আসছে? দুইটার মান সমান আসছে। দেখো যখন দুইটার মান আমাদের সমান আসবে, n এবং l এর মান যোগ করে দুইটার মান যখন সমান আসবে, সেই ক্ষেত্রে আমরা দেখব n এর মান যেটার বড় সেটাতে ইলেকট্রন পরে যাবে এবং n এর মান যেটাতে ছোট সেটাতে ইলেকট্রন আগে যাবে। মানে n এর মানের উপর ডিপেন্ড করে যাবে। যখন দুইটার যোগফল সমান আসবে তখন যার n এর মান ছোট সেটাতে ইলেকট্রন আগে যাবে। তাহলে আমরা যদি এই শক্তির ক্রমটা লিখি তাহলে কি? সবচেয়ে ছোট কে? 1s। সবচেয়ে ছোট কে বললাম? 1s। তারপরে কে? 2s। তারপরে দুইটা যেহেতু সেম এবং n এর মান ছোট কোনটা? 2p-র, তাহলে 2p। 2p-র পরে কে? 3s। এরপরে দেখো 3p এবং 4s এই দুইটার ক্ষেত্রেও কি আসছে? মান সমান আসছে। তাহলে আগে কোনটাতে যাবে? আগে যাবে 3p-তে অবশ্যই, কারণ কি? এখানে n এর মান বড়। তাহলে 3s এর পরে কোনটাতে যাবে? 3s এর পরে যাবে 3p-তে। 3p-ও 4, 4s-ও 4, তাহলে কোনটাতে যাবে? 4s-এ যাবে। এরপরে দেখো 5, দুইটাতেই 5, 3d-ও 5, 4p-ও 5। তাহলে এখানে n এর মান যেহেতু ছোট, তার মানে কোনটাতে যাবে? আগে 3d-তে যাবে, তারপরে 4p-তে যাবে। ওকে, এইটা গেল। এরপরে কি দেখো 6 আছে, 7 আছে, তাহলে কি? 4d 4f। তাহলে ইলেকট্রন সর্বপ্রথম কোনটাতে যাবে? 1s-এ যাবে, তারপর 2s-এ, তারপর 2p-তে, 3s-এ, 3p, 4s, 3d, 4p, 4d, 4f। এত দূর পর্যন্ত লাগবে না। তোমরা এই 3d পর্যন্ত যদি মনে রাখো তাহলে তোমাদের 20টা ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যাবে, মানে 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তোমাদের মোটামুটি 30 পর্যন্ত জানলেই মোর দেন এনাফ। এসএসসি লেভেলের চেয়ে বেশি লাগে না। তো এই কয়টা জিনিস তোমরা যদি জেনে রাখো তাহলেই তোমাদের জন্য চলবে। এখন দেখো এরপরে যদি আমরা আসি একটু, তাহলে সেটা কি বলবো? সেটা হচ্ছে এই যে জিনিসগুলা, এগুলা বিজ্ঞানী আউফবাউ একটা সিস্টেমের মাধ্যমে দেখাইছে। সেটা কি? দেখো 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। এরপরে কি? 5s 5p 5d 5f। এরপরে
6s 6p 6s 6p 6d 7s 7p 8s। বিজ্ঞানী এইরকম একটা সিস্টেমে সাজাইছেন, সাজানোর পরে তিনি কি করছেন, এইরকম অ্যারো চিহ্ন দিয়ে বুঝাইছেন। কি বুঝাইছেন? অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে এই অ্যারো চিহ্নটা কি, এই দিক থেকে স্টার্ট হবে, মানে এই দিক থেকে আসলাম, আসার পরে শেষ হইলো, তার দেন আবার উপরে চলে যাব, তারপরে এখানে শেষ হইলো আবার উপর থেকে আসবো, এখানে শেষ হলো আবার উপর থেকে আসবো। তাহলে এই ক্রম থেকে যদি দেখি তাহলে আমাদের প্রথমে কি হবে, 1s আগে যাবে, তারপরে হচ্ছে 1s সবচেয়ে ছোটো, 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 3d 4p 5s। তোমাদের আগেরটাতে আমি 4p পরে 4d বলছিলাম, কি জন্য বলছিলাম, কারণ ওখানে আমরা 5টা হিসাবে নিছিলাম না, 5s পর্যন্ত গেল। এরপরে দেখো এটা কিন্তু এর পরে, হ্যাঁ, এর নিচের লাইনেই, মানে ওর সঙ্গে তোমরা ডাইরেক্ট লিখে যাবা। তারপরে 4s এর পরে কি আসবে, 5s এর পরে কি আসবে, 5s এর পরে আসবে 4d, তাহলে 4d 5p 6s, এরপরে 4f 5d 6p 7s, তারপরে কি আছে, তারপরে আছে 5f 6d 7p 8s। এই যে ক্রমটা দেখালাম, এইটাই হচ্ছে ইলেকট্রন প্রবেশের ক্রম, যেটা এরকম মডেলের মাধ্যমে হচ্ছে আফবাউ দেখাইছিলেন, বিজ্ঞানী আফবাউ এই জিনিসটা এভাবে দেখাইছিলেন। এখন কথা হচ্ছে এই যে অরবিটাল, এগুলা নিয়ে আমরা এত কথা বলতেছি, অরবিটাল জিনিসটা কি তোমাদেরকে একটু আমি শুধু ধারণা দেই, তোমাদের বই নাই বাট তোমাদের জেনে রাখা ভালো। অরবিটাল হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরেই তো থাকে, তাই না, নিউক্লিয়াসের বাইরেই তো করে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছেও সবচেয়ে বেশি থাকতে পারে এবং নিউক্লিয়াস থেকে দূরেও বেশি থাকতে পারে, তাই পারে কি না? অবশ্যই পারে। যদি ইলেকট্রনগুলো কী আকারে থাকে, মেঘ আকারে থাকে। মেঘ বলতে কীরকম, এরকম তুমি এককভাবে আইডেন্টিফাই করতে পারবে না, এরকম একদম মনে হচ্ছে যে ফ্যান ঘোরে না, ফ্যান ঘোরার সময় তোমরা কি পাখাকে আলাদা করে দেখতে পারো না, ওখানে কি পাখার মেঘের মতো দেখা যায় না? ইলেকট্রনগুলোও ঠিক সেরকমভাবেই থাকে, মানে ঘুরতে থাকে, ওদেরকে আইডেন্টিফাই করা যায় না। তো এই যে ইলেকট্রন মেঘের ঘনত্ব যে জায়গা থেকে, মানে যে জায়গাতে 90 থেকে 95%, কি বললাম, যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95%, সেই জায়গাটাকে কি বলা হয়, অরবিটাল। কি বলা হয়, অরবিটাল। তো বলতে চাইলাম না, বাট এত অরবিটাল নিয়ে কথা বলতেছি, তো এই ধারণাটা একটু দেওয়া মনে করলাম যে প্রয়োজন, এই জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো এই যে এই টপিকটা, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা যদি বুঝতে পারি, তাহলে ওই পাশেরটা রেখে আমরা এখন কিছু ইলেকট্রন বিন্যাস দেখব। কি দেখব, ইলেকট্রন বিন্যাস দেখব। দেখো সিলিকন কত, 14, তাহলে 14 হইলে প্রথমে কি যাবে, 1s যাবে। 1s কয়টা যাবে, 2টা। 14 পূরণ হয়েছে, 14 পূরণ না হওয়া পর্যন্ত আমরা দিতে থাকবো। তারপরে কি, 2s 2টা, তারপর 2s এর পরে কি আছে, 2p আছে, 2p-তে 6টা, দেন 3s, এখানে কয়টা গেছে, 10টা। 14 পূরণ হয়নি, তাহলে 3s কয়টা যাবে, 2টা। তারপরে কি, 3p-তে কয়টা যাবে, 2টা। ঠিক আছে, এরপরে যদি বলি অক্সিজেনের কত, 8, তাহলে 1s 2টা, 2s 2টা, এরপরে আছে 2p-তে কয়টা যাবে, 4টা। ফিল আপ হয়ে গেছে। তার মানে কি, এখানে পির মান সর্বোচ্চ 6টা, মানে পি অরবিটাল। শোনো, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, এর মানে এই নয় যে এস শুধু 2টি নেবে, এস 1টিও নিতে পারে, 2টিও নিতে পারে। পির মান 6, এর মানে এস পি 1 থেকে সর্বোচ্চ 6টি পর্যন্ত নিতে পারবে, 6 এর বেশি নিতে পারবে না। আমরা যে ইলেকট্রন সংখ্যাগুলো দেখাইছি, এটা হচ্ছে কোনো অরবিটালের ক্ষেত্রে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, মানে সে 1 থেকে শুরু করে সর্বোচ্চ সেই পর্যন্ত নিতে পারবে, এর বেশি হলে সে নিতে পারবে না। এরপরে যদি বলি, এখন তোমাদেরকে একটা দেখো, তোমাদেরকে এখনো পড়াইনি, বাট ক্রোমিয়াম পর্যায় সারণীর 24 নম্বর একটা মৌল। কোনটা, 24 নম্বর। 24 নম্বর মৌলের ক্ষেত্রে কী হবে দেখো তো, 1s2 2s2 2p6 3s2 3p6, দেন হচ্ছে তোমাদের এরপর প্রশ্ন আসতে পারে কি, 4s আগে যাবে, তাহলে 4s আগে দিলাম, বাট আমরা ক্রমটা ঠিক রাখার জন্য 4s দিলাম, তারপরে কিসে যাবে, 3d-তে যাবে। এখন দেখো 2, মানে এখানে 10,
এখানে 10, তাহলে আর বাকি থাকে কয়টা? এখানে 10টা, এখানে 8টা, 18টা, এখানে 2টা, 20টা, বাকি থাকলো কয়টা? 4টা। তাহলে 4টা গেল কোনটাতে? 4s 3D তে। ঠিক আছে না? নিয়ম তো এই নিয়ম তো তাই বলে, তাই তো বলে, তাই না? বলে, বাট এখানে একটা কথা আছে, সেটা কি? ব্যতিক্রম বলে একটা কথা আছে। সব কিছুরই ব্যতিক্রম থাকে না? সব কিছুরই কিন্তু কি থাকে? ব্যতিক্রম থাকে। এখানেও সেই ব্যতিক্রম। সকল অরবিটালই আংশিক পূর্ণর চেয়ে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। আর পর্যায় সারণীর সকল মৌলই স্থিতিশীল থাকতে চায়। কি থাকতে চাই বললাম? স্থিতিশীল থাকতে চাই। ইলেকট্রনগুলো লাফালাফি করে কি জন্য? স্থিতিশীলতা অর্জন করার জন্যই। সকল কি করে? সকল পরমাণুই স্থিতিশীল হইতে চায়। তাইলে এই যে ডি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল আমরা পড়তেছি, ডির ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10, পির ক্ষেত্রে কত? 6, যেগুলাকে আমরা কিভাবে লিখি? ডি 10, পি 6। কি বললাম? এরকম আংশিক পূর্ণ, কি আংশিক পূর্ণ বা ফুল পূর্ণ অবস্থায়, তাহলে এর আংশিক পূর্ণ বলতেছি, এটা আংশিক পূর্ণ, বাট অর্ধপূর্ণ বা ফুল পূর্ণ অবস্থায় আংশিক পূর্ণের চেয়ে বেশি স্থিতিশীল হয়। তাহলে এখানে যদি কথাটা লিখি, তাহলে কোন অরবিটাল আংশিক পূর্ণ বা আংশিক পূর্ণ অবস্থার চেয়ে, দেখো, অবস্থার চেয়ে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। ওকে, কি বললাম? কোনো অরবিটাল আংশিক পূর্ণ অবস্থার চেয়ে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল। তাহলে ডির যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন 10টা ধরে, তার মানে ডির পূর্ণ অবস্থা 10, পির 6। এর অর্ধপূর্ণ কত? অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে ডি টু দি পাওয়ার 5 হবে, এখানে পির পাওয়ার হবে 3, তাই না? এগুলাই তো তাদের কি? আংশিক পূর্ণ, অর্ধপূর্ণ অবস্থা। এখানে দেখো তো ডির পাওয়ারটা কত আছে? 4। কত আছে? 4। বাট এই 4 আর 5-এর মধ্যে কি খুব বেশি ডিফারেন্স? মাত্র 1-এর ডিফারেন্স না? এস থেকে যদি সে একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে কি হবে? তার অর্ধপূর্ণ হয়ে যাবে না? ক্রোমিয়ামটা কি করে? স্থিতিশীল হওয়ার জন্য এখানেই একটা জিনিস ব্যতিক্রম দেখায়, সেটা হচ্ছে কি? সে এসে 2টা যাওয়ার কথা, এসে আমাদের ইলেকট্রন আগে যাবে, ডিতে পরে যাবে, এসে 2টা যাওয়ার কথা, বাট বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য এসে 2টা না দিয়ে সে এসে একটা দিয়ে ডির অর্ধপূর্ণ অবস্থা পূর্ণ করে। মানে ডিটা আংশিক পূর্ণ থেকে অর্ধপূর্ণ হয়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ডির ক্ষেত্রে যদি 3টা থাকে তাহলেও কি এরকম করবে? না, করবে না। ডির ক্ষেত্রে যদি এই মানে আংশিক পূর্ণটা অর্ধপূর্ণ বা পূর্ণ করবে কখন? যদি ডির পাওয়ার 4 বা ডির পাওয়ার 9 হয়। কি বললাম? 4 বা 9 হয়, সেই ক্ষেত্রে ডি কি করবে? এই আংশিক পূর্ণগুলা থেকে পূর্ণ বা অর্ধপূর্ণ হবে। বুঝাইতে পারছি? তাহলে ডির পাওয়ার 4 হইলে কি করবে? সে 4 হইলে আংশিক পূর্ণ থেকে অর্ধপূর্ণ হবে, আর 9 হইলে আংশিক পূর্ণ থেকে পূর্ণ হবে। বুঝাইতে পারছি? তাহলে এটা কি দেখলাম? ব্যতিক্রম। এটা কি দেখলাম? ব্যতিক্রম। এই জিনিসটা কি? ব্যতিক্রম। এই যে তোমাদের বইয়ে এর পরের টপিকটাই বলা আছে যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, সেই জিনিসটাই হচ্ছে এইটা। বুঝাইতে পারছি? এরপরে আরেকটা যদি বলি, কপার। কি বললাম? কপারের হচ্ছে 29। কত? 29। ইলেকট্রন বিন্যাস যদি করি, একটু নিচ দিয়ে লিখলাম, নাহলে এখানে মুছে দেই। ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 10 গেল। 3s2, 3p6, 4s-এ যাবে, কিন্তু 4s-টা আমরা সাজানোর সুবিধা, মানে সাজায় লিখবো সবসময়। তাহলে কি 3d আগে দিলাম, দেন 4s। দেখো কয়টা গেছে? 10টা, 18টা। তাহলে এখানে কয়টা যাবে? 2টা, 20টা হইলো। কত আছে? 29। তাহলে বাকি কয়টা? 9টা। তাইলে আমি কি বলছিলাম? ডির মান যখন 4 অথবা ডির মান 9 থাকবে, তখন তার আংশিক পূর্ণ থেকে কি হবে? পূর্ণ অবস্থায় বা অর্ধপূর্ণ অবস্থায় যাবে। কেন যাবে? বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য। তাহলে এখানে সে কি করবে? এখানেও ব্যতিক্রম দেখাবে। সে 4s-এ একটা দিয়ে ডিতে নিজে 10টা পূরণ করে দিবে, যাতে কি করতে পারে? সে এখানে 9 এবং 2, এখানে 2 থাকা অবস্থায় যেরকম স্থিতিশীল হয়, তার চেয়ে বেশি স্থিতিশীলতা অর্জন করতে পারে। তো এইটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এই যে 2টা দেখালাম, এই 2টাই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। হ্যাঁ,
এছাড়াও আরও দুই একটা থাকলেও থাকতে পারে, তোমরা সেগুলো কী করবে আমি এখন বলে দেবো না, নেক্সট ক্লাসে বলে দিব, কারণ তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে কোনোটার ব্যতিক্রম আছে কি না। তাহলে এই জিনিসটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, মুছে দিলাম এটা। এরপরে যারা বুঝতে পারবা না, আমি আবারও বলতেছি, যারা বুঝতে পারবা না তারা আবার রিপিট করবা। আমি একটা জিনিস, যেহেতু তোমাদের এটা রেকর্ড ক্লাস দিচ্ছি তাই বারবার রিপিট করতেছি না, লাইভ ক্লাস হইলে রিপিট করতাম, বাট রেকর্ড ক্লাস চাইলেই তোমরা আবার পুনরায় দেখতে পারবা, এই কারণে আমি বারবার বোঝাচ্ছি না। এখন দেখো তোমাদের বইয়ে একটা শক দেওয়া আছে, কি দেওয়া আছে? শকটা কীরকম দেখো, এন এর মানের উপর ভিত্তি করে এল এর মান কয়টি হইতে পারে এবং কি হইতে পারে, এলে কয়টি ইলেকট্রন থাকতে পারে সেই জিনিসটা বলা আছে। এই জিনিসটা একটু বুঝাই দেই। এখানে এন, এখানে কি এল, এন গেল, মানে এন এর মানের উপর ভিত্তি করে এল এর মান কি কি হয়। এরপরে এল এর ইলেকট্রন সংখ্যা, এল এর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ হয়? ই দ্বারা না, তাহলে এল এর ইলেকট্রন সংখ্যা, আর এখানে হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা। তোমরা কিন্তু ইলেকট্রন এভাবে সংক্ষেপে লিখবে না, ফুল লিখবে, হ্যাঁ। এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝেছি, এটা কিন্তু ই, ঠিক আছে। তাহলে দেখো এন এর মান যখন কত? 1, এন এর মান যখন 1 তখন এল এর মান কত? এল এর মানের সূত্র আমরা কি পড়ছি? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এন এর মান যখন 1, তাহলে এন এর মান 1 বসাইলে 1 - 1 কত? 0। এই জিনিসগুলো আমরা দেখছি। তাহলে এল এর ইলেকট্রন সংখ্যা কত হবে? যদি 0 হয় তাহলে কি? এস। 0 হলে কি? এস। এস যদি হয় তাহলে এখানে 0 হলে আমরা সাইডে এস লিখে দেই। এস এর ইলেকট্রন সর্বোচ্চ কয়টি যায় আমরা দেখছিলাম, সূত্রটা কি ছিল? 2 × 2l + 1। তাহলে এখান থেকে এস এর মান 0 বসাইলে কত পাইছিলাম? 2। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2। তাহলে এন যখন 1 তখন তো তার সর্বোচ্চ কত? এল এর মান তো একটাই, তাই না? শুধু 0ই। তাহলে তার সর্বোচ্চ ইলেকট্রন কত? 2। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যাবে? 2টা ইলেকট্রন। এর আগেও কিন্তু আমরা সেটা দেখলাম। এরপরে আসো, এন এর মান যখন 2, কত? 2, তখন এল এর মান কি হবে? 0 এবং 1। যে জিনিসগুলো দেখছি, 0তে ইলেকট্রন কয়টা যাবে? 0তে ইলেকট্রন যাবে 2টা। কয়টা? 2টা। 0 হইলে কি? এস। 1 হইলে কি? পি। তাই তো নাকি? 1 হইলে তো পি হয়। তাহলে এস এর ক্ষেত্রে ইলেকট্রন যাবে কয়টা? এস এর ক্ষেত্রে ইলেকট্রন যাবে 2টা। এখানে আমরা দেখলাম, বাট যদি পি হয় তাহলে কি হয়? 2 × 2l + 1, এই সূত্র দিয়ে করলে 2 × 1 + 1 করলে 6টা আসে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন হবে? 6টা। তাহলে এখানে মোট কত হবে? 2 + 6 = 8। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে? 8টা ইলেকট্রন। তৃতীয় কক্ষপথের কথা যদি বলি তাহলে কত? তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে 1 2 3 আসবে। কত আসবে? 1 2 3। 1 2 3 না, সরি, 0 1 2 আসবে। 0 1 2 আসবে। 0-র ক্ষেত্রে কয়টি? এস এর ক্ষেত্রে 2টি, পির ক্ষেত্রে 6টি। সেমভাবে এটাতে করলে ডির ক্ষেত্রে আসবে 10টি। তাহলে তৃতীয় কক্ষপথের কয়টা ইলেকট্রন থাকবে? 2 + 6 + 10 = 18টি। তাহলে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম, যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি। এভাবে পরেরগুলোতে করলেও কয়টি পাওয়া যায় সেটা আমরা আগেও দেখলাম এবং তোমরা নিজেরাও এগুলা দিয়ে করলে বুঝতে পারবা। ঠিক আছে? তো দেখো আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো আজকে দেখলাম, এই ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম দেখলাম, ব্যতিক্রমগুলোও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় ব্যতিক্রমগুলো আসার চান্স বেশি। ঠিক আছে? তো আজকে আমরা কি দেখলাম? পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, মানে পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস দেখলাম। এরপরে কি দেখলাম? এরপরে দেখলাম অরবিটাল সম্পর্কে কিছু ধারণা, তারপরে ইলেকট্রন বিন্যাসের নীতি দেখলাম এবং ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম দেখলাম। তো আশা করি শুরু থেকে যেটুকু পড়াইছি তোমরা সকলেই বুঝতে পারছো। যদি কেউ বুঝে না থাকো ক্লাসটা পুনরায় আবার দেখো, আশা করি বুঝে যাবা। এরপরেও যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করবা, অথবা আমাদের যেই তোমাদের ডিসক্রিপশনে ফেসবুকের গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে পোস্ট করলে আমি তোমাদেরকে সলভ করে দিব। তোমরা ক্লাস দেখে যেটা বুঝবা না সেটা সব ক্লাসের ক্ষেত্রেই যে কোনো এক জায়গায় দিবা, ফেসবুক গ্রুপ হোক, ফেসবুক পেজ হোক, অথবা কমেন্টে হোক, বলবা, আমি তোমাদেরকে সেটা সলভ করে দিব। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।